হাসিনা পুতুলকে গ্রেপ্তারে পরোয়ানা, কাদের সহ 10 জনের বিরুদ্ধে রেড নোটিশ জারি করতে ইন্টারপোলকে চিঠি। বাংলাদেশকে বিনিয়োগের স্বর্গরাজ্য বানাতে চায় জাতীয় নাগরিক পার্টি, রাজনৈতিক স্থিতিশীলতায় গুরুত্ব। গাজায় গণহত্যার প্রতিবাদে বিএনপির মিছিল, প্রতিবেশী দেশে মুসলমানদের উপর নির্যাতনের অভিযোগ। শুনছিলেন সংবাদ শিরোনাম। 21 সংবাদে প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি আমি ফারজানা আখি। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21etv চ্যানেলে। রাজুক প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার মেয়ে পুতুল সহ 18 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত। দুদকের দেওয়া চার্জশিট আমলে নিয়ে এ আদেশ দেন আদালত। বিস্তারিত জানাচ্ছেন সুমাইয়া খান। পূর্বাচলে জালিয়াতির মাধ্যমে প্লট আত্মসাৎ করার অভিযোগে আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা, তার মেয়ে সাইমা ওয়াজিদ পুতুল সহ 18 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। পূর্বাচল নতুন শহর প্রকল্পে ভুয়া কাগজপত্র ও ক্ষমতার অপব্যবহার করে একাধিক প্লট দখল করে হাসিনা ও তার পরিবার। এর সাথে জড়িতরা হলেন জাতীয় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম সরকার, জ্যেষ্ঠ সহকারী সচিব পূরবী গোলদার, রাজুকের সাবেক চেয়ারম্যানের পিএ মোহাম্মদ আনিসুর রহমান সহ 18 জন। আসামিরা পলাতক থাকায় আদালত তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। আদালতের আদেশ অনুযায়ী কাজ করা হবে। আগামী 4 মে গ্রেপ্তার সংক্রান্ত প্রতিবেদন দাখিলের তারিখ ধার্য করা হয়েছে বলেও জানান দুদক মহাপরিচালক। এ বিষয়ে যেহেতু বিজ্ঞ আদালতে মামলাটি বিচারাধীন রয়েছে, পরবর্তী যেই বিচারিক কার্যক্রম সংক্রান্তে যা যা প্রয়োজনীয় হবে সেগুলি বিজ্ঞ আদালতের নির্দেশনা অনুযায়ী হবে। এদিকে ঢাকা 18 আসনের সাবেক এমপি হাবিব হাসানের বিরুদ্ধে 5,90,00,000 টাকার অবৈধ সম্পদ ও 310 কোটি টাকার সন্দেহজনক লেনদেন থাকার অভিযোগে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। হাবিব হাসান সম্পদ অর্জন ও দখলে রাখা এবং 28টি ব্যাংক হিসাবের মাধ্যমে 310 কোটি টাকারও বেশি অস্বাভাবিক এবং সন্দেহজনক লেনদেন করার অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। সুমাইয়া খান, 21 টেলিভিশন, ঢাকা। এদিকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ 10 জনের বিরুদ্ধে রেড নোটিশ জারি করতে ইন্টারপোলে চিঠি পাঠিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সাংবাদিকদের সাথে প্রসিকিউশন টিমের মতবিনিময়ের সময় চিফ প্রসিকিউটর জানান, শেখ হাসিনার মামলা সহ 4টি মামলার তদন্ত শেষ হয়েছে। তিনি বলেন, শেখ হাসিনাকে ফেরাতে রেড নোটিশ জারির প্রক্রিয়া চলমান, কূটনৈতিক প্রক্রিয়াও অব্যাহত আছে। বিস্তারিত জানাচ্ছেন শাকের আরজু। জুলাই আগস্ট গণহত্যার বিচার থেমে আছে, কখনো বা গতি পাচ্ছে না, এমন আলোচনার মধ্যেই কতটুকু এগুলো এই বিচার তা জানাতে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করে প্রসিকিউশন। ওঠে জুলাই আগস্ট গণহত্যার বিচারের বাধা ও চ্যালেঞ্জের কথা। প্রসিকিউশন জানায়, স্বল্প সংখ্যক লোকবল নিয়েই এই হত্যার বিচারের কার্যক্রম শুরু হয়েছে। এখন পর্যন্ত 339টি অভিযোগ জমা পড়েছে। গ্রেফতার আছেন 54 জন এবং পলাতক 87 জন। যে সকল চ্যালেঞ্জ আমরা ফেস করছি এই ট্রাইব্যুনালের বিচার কার্যক্রমে বা তদন্ত কার্যক্রমে, সেটি আমি একটু পড়ছি। প্রশাসনের অভ্যন্তরে বিগত ফ্যাসিস্ট সরকারের প্রতি অনুগত কর্মচারীদের অবস্থান এবং বিভিন্ন ক্ষেত্রে তাদের অসহযোগিতা সাক্ষ্য প্রমাণাদি গ্রহণের প্রক্রিয়াকে সময় সাপেক্ষ করে তোলা। চিফ প্রসিকিউটর জানান, শেখ হাসিনাকে ফেরাতে রেড নোটিশ জারি প্রক্রিয়া চলমান আছে। বিদেশে পলাতক 10 জনের বিরুদ্ধে রেড নোটিশ জারি করার জন্য আবেদন করা হয়েছে। আমরা যাদের বিরুদ্ধে আজকে এই রেড নোটিশ অথবা ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারি করার জন্য পাঠিয়েছি তারা হলো মিস্টার ওবায়দুল কাদের, মিস্টার আসাদুজ্জামান খান কামাল, মিস্টার AKM মোজাম্মেল হক, মোহাম্মদ হাসান মাহমুদ, জাহাঙ্গীর কবির নানক, শেখ ফজলে নূর তাপস, মহিবুল হাসান চৌধুরী নওফেল, নসরুল হামিদ বিপু, মোহাম্মদ আলী আরাফাত এবং তারিক আহমেদ সিদ্দিকী। চিফ প্রসিকিউটর বলেন, আগে ট্রাইব্যুনালের মতো বিচার নয়, বিচার হবে প্রকাশ্য দিবালোকে, যাতে জাতীয় ও আন্তর্জাতিকভাবে কোনো প্রশ্ন না ওঠে।
শাকের আরজু, 21 টেলিভিশন, ঢাকা। বিদেশি বিনিয়োগকারীদের কাছে নীতির ধারাবাহিকতা ও রাজনৈতিক স্থিতিশীলতা রক্ষার প্রতিশ্রুতি দিয়েছে রাজনৈতিক দলগুলো। 4 দিনের বিনিয়োগ সম্মেলনের শেষ দিনে জাতীয় নাগরিক পার্টি বলছে বাংলাদেশকে বিনিয়োগের স্বর্গরাজ্য বানানো হবে। আর আয়োজক বিডা বলছে সম্মেলনে অংশ নেয়া প্রায় 500 বিদেশি বিনিয়োগকারীকে নিয়মিত ফলো আপ করা হবে। মেহেদী হাসানের রিপোর্ট। 4 দিনব্যাপী বিনিয়োগ সম্মেলনের শেষ দিনেও ছিল একাধিক সেমিনার। বাংলাদেশের রপ্তানি আয়ের সিংহভাগ এনে দেয়া তৈরি পোশাক ও বস্ত্র খাত নিয়ে সেমিনারে এ খাতের উদ্যোক্তাদের সাথে খোলামেলা আলোচনায় অংশ নেন বিনিয়োগে আগ্রহী বিদেশিরা। এদিকে গত 1 দশকের সবচেয়ে আলোচিত বিষয় ছিল ডিজিটাইজেশন। এই ডিজিটাল অর্থনীতি নিয়ে আয়োজিত অপর সেমিনারে উঠে আসে এ খাতের ভবিষ্যৎ সম্ভাবনার নানা দিক। That the factory that was being constructed was one of the top 3 factories that he had seen in the world. এবার প্রথম বিনিয়োগ সম্মেলনে অংশ নিয়েছে দেশের রাজনৈতিক দলগুলোও। সেখানে বিদেশি বিনিয়োগকারীদের তাদের আগামী দিনের নীতি ও কৌশল তুলে ধরেছেন রাজনৈতিক দলগুলো। আমাদের পলিসির কন্টিনিউটি যেটা আমাদের কাছে তারা বারবার স্টেট আকারে নিশ্চয়তা রয়েছে। এই জন্য হলো যে কোনো পার্টি গভর্নমেন্টে যাক, বিরোধী দলে থাকুক, সবগুলো মিলিয়েই কিন্তু তারা স্টেটের কাছে কন্টিনিউটি রয়েছে। তো বর্তমানে যেই রিফর্মস কমিশনগুলো গঠন হয়েছে সেগুলোর যদি কন্টিনিউটি থাকে আমরা আশা করি একটা বিজনেস ফ্রেন্ডলি পলিসি পাবো। সার্বিকভাবে বাংলাদেশ জামাত ইসলামী একটা পলিটিক্যাল পরিবেশ এইভাবে তৈরি করতে চায় যাতে করে স্থিতি অবস্থা তৈরি হয় এবং বাংলাদেশ একটি টেকসই রাষ্ট্রে পরিণত হয়। বিনিয়োগ সম্মেলন আগেও হয়েছে, তবে এবার সম্মেলন শেষ করেই দায়িত্ব শেষ এমন ভাবনা থেকে বেরিয়ে এসেছে বিডা। এটা নিয়ে আসলে আমাদের একটা সুনির্দিষ্ট রোডম্যাপ আছে। আমরা এই যে একটি বিদেশি এখন আমরা ইন্টারেস্ট পেলাম, একটি ইন্টারেস্টের লিস্ট পেলাম 550 জনকে। এখন আমরা এই লিস্টটা বসে আসলে যারা অ্যাকচুয়ালি এসেছে এখানে তাদের ওই লিস্টটা করে ওদেরকে আমরা একটা সার্টেন টাইম পর ওদের কাছে ফেরত যাওয়া। কি পরিমাণে বিনিয়োগ প্রতিশ্রুতি পাওয়া গেছে এই সম্মেলনে সেটাকে গুরুত্বপূর্ণ মনে করছে না বিডা। তারা ব্যবসা করতেছেন, আরো বিনিয়োগ বাড়াতে চান। মেহেদী হাসান, 21 টেলিভিশন, ঢাকা। গাজায় ইসরায়েলের গণহত্যার প্রতিবাদ ও নির্যাতিত ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে মিছিল করেছে বিএনপি। কর্মসূচি থেকে বিএনপি নেতারা বলেন শুধু প্যালেস্টাইনেই না, প্রতিবেশী রাষ্ট্রেও মুসলমানদের উপর নির্যাতন হচ্ছে। তারা বলেছেন হাসিনা সরকার দেশের মানুষকে নির্যাতন করতে ইসরায়েল থেকে বিভিন্ন যন্ত্র এনেছিল। মুস্তাফিজ রাউনকে সাথে নিয়ে রিপোর্ট করছেন সোহেল সামি। গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে মিছিল। বিকেল হতেই লোকারণ্য হয়ে ওঠে রাজধানীর নয়াপল্টন এলাকা। কর্মসূচি থেকে বিএনপি নেতারা অভিযোগ করেন শুধু গাজা নয়, বিশ্বের বিভিন্ন প্রান্তে মুসলমানদের নির্যাতন করা হচ্ছে। শুধু ইসরায়েলে নয়, আমাদের প্রতিবেশী দেশেও মুসলমানদের উপর অত্যাচার হচ্ছে। আমরা সেটার প্রতিবাদ করি না, আমার রাষ্ট্র প্রতিবাদ করে না, আমরা প্রতিবাদ করি না। আওয়ামী লীগ ইসরায়েল থেকে আড়ি পাতার যন্ত্র কিনে মানুষকে নির্যাতন করেছে বলেও অভিযোগ করেন তারা। আওয়ামী লীগ ইসরায়েল থেকে আড়ি পাতার যন্ত্র কিনে এদেশের রাজনৈতিক কর্মী সহ সামাজিক কর্মী, মানবাধিকার কর্মীদের জনগণের বিরুদ্ধে আড়ি পাতার যন্ত্র কিনে তারা যে নির্যাতন নিপীড়নের সূচনা করেছে তার সাথে ইসরায়েল জড়িত, ইসরায়েলের সাথে আওয়ামী লীগ জড়িত। পরে বের হয় মিছিল। আমাদের আশাবাদ যে এই হত্যাকাণ্ড বন্ধ হবে এবং প্যালেস্টাইন একটা স্বাধীন দেশে পরিণত হবে। ফিলিস্তিনের পক্ষে জনগণ যারা নির্যাতিত নিপীড়িত তাদের পক্ষে আজকে আমরা বিএনপি অঙ্গ সহযোগী সংগঠন মিছিল করছি। এই বর্বরতা হত্যাযজ্ঞের বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছি। আমাদের প্রতিবাদ প্রতিরোধ অব্যাহত থাকবে। স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার যে দাবি সেটি আমাদের দলের পক্ষ থেকে আমরা পুনর্ব্যক্ত করছি। এ সময় মিছিলে উপস্থিত প্রতিবাদী জনগণ ইসরায়েল বিরোধী স্লোগান দেয়। সোহেল সামি, 21 টেলিভিশন, ঢাকা। সময় হলো বিরতির। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো যা থাকবে। চাঁদপুরে ল্যাংটা বাবার একাধিক মাজার, নেশার আসর বসিয়ে হাতিয়ে নিচ্ছে কোটি কোটি টাকা। দেখছেন 21 সংবাদ। আলহাজ মোর্শেদ আলম আওয়ামী ফ্যাসিজমকে টিকিয়ে রাখার অন্যতম সহযোগী। হাসিনা ত্রাণ তহবিলের শত শত কোটি টাকা দান করে লুটে নিয়েছেন হাজার হাজার কোটি টাকা। ব্যবসায়ী কমিউনিটিতে প্রতিষ্ঠা করেন নিজের আধিপত্য। এছাড়া তার বিরুদ্ধে রয়েছে জমি দখল ও টেলিভিশন দখল সহ বহু মাত্রিক অভিযোগ। তার অপরাধের ফিরিস্তি জানাচ্ছেন মাহতাব মিনহাজ।
আলহাজ মোর্শেদ আলম। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফ্যাসিজমকে টিকিয়ে রাখতে অর্থনৈতিকভাবে সহযোগিতাকারী যে কয়জন ব্যবসায়ী নামধারী অলিগার্ক ছিলেন তার মধ্যে অন্যতম একজন। শেখ হাসিনার পাশে দাঁড়িয়ে জয় বাংলা স্লোগান দিয়ে তার ত্রাণ তহবিলে শত কোটি টাকা দান করে কুড়িয়েছেন প্রশংসা। তার বিপরীতে ব্যাংকসহ বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান থেকে লুটে নিয়েছেন হাজার হাজার কোটি টাকা। ব্যবসায়ী থেকে হাসিনার কল্যাণে রাজনীতিবিদ হন মোর্শেদ আলম। তৎকালীন আওয়ামী সরকারের আমলে নোয়াখালীর 2 আসন থেকে 3 বার সাংসদ হয়ে মালিক হয়ে যান বেঙ্গল গ্রুপের। সবশেষ 2024 সালে ডামি নির্বাচনের আগে শেখ হাসিনার টিনের বাক্সে দান করেন 100 কোটি টাকা। ছোট ভাই মোহাম্মদ জসিমউদ্দিনকে বিনা নির্বাচনে বসান FBCCI এর প্রেসিডেন্ট পদে। এভাবে তিনি ব্যবসায়িক কমিউনিটিতে প্রতিষ্ঠা করেন আধিপত্য। তার বিরুদ্ধে রয়েছে জমি দখল, টেলিভিশন দখল, বেনামি প্রতিষ্ঠান খুলে সেখানে শতভাগ বিদেশি বিনিয়োগ দেখিয়ে নানামাত্রিক সরকারি সুযোগ সুবিধা গ্রহণ, আমদানি রফতানির নামে অর্থ পাচার ও শুল্ক ছাড়ের সুবিধা নিয়ে প্লাস্টিক দানা আমদানি করে চোরাই বাজারে বিক্রির অভিযোগ। এছাড়া ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিকে টানা 11 বছর কবজায় রেখে ইচ্ছেমতো লুটপাটেরও অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। একই সঙ্গে রয়েছে একাধিক আর্থিক প্রতিষ্ঠানের পরিচালক ও চেয়ারম্যান পদ কবজায় রাখাসহ বহুমাত্রিক অপরাধের অভিযোগ। অবশেষে মঙ্গলবার রাতে রাজধানীর গুলশান এলাকা থেকে গ্রেপ্তার হন হাসিনার অর্থ যোগানদাতা মোর্শেদ আলম। বর্তমানে কারাগারে রয়েছেন তিনি। মাহতাব মিনহাজ, 21 টেলিভিশন, ঢাকা। থাকতেন উলঙ্গ, তাই নাম হয়েছে ল্যাংটা বাবা। তার নামে আছে একাধিক মাজার। মৃত্যুর পর তাকে ব্যবহার করে মাজারের নিয়ন্ত্রকরা জমিয়েছে ভণ্ডামি আর নেশার আসর। নানা অপকৌশলে হাতিয়ে নিচ্ছে কোটি কোটি টাকা। এসব অপকর্মের মূল হোতা মাজারের খাদেম নিজেই। চাঁদপুর ঘুরে এসে ল্যাংটা বাবার মেলা ঘিরে চলা নানা অপকর্মের কথা তুলে ধরছেন আলী আহমেদ। ক্যামেরায় ছিলেন আব্দুর রাজ্জাক। কেউ গাজার কলটি ফুঁকতে ব্যস্ত, কেউ বিক্রি করছেন দেদারসে। এই চিত্র চাঁদপুরের মতলব উপজেলার বেলতলির ল্যাংটার মাজারের। কথিত আছে সেখানে সুলেমান নামের একজনের কবর রয়েছে। সেই কবর ঘিরে হয়েছে মাজার, যা ল্যাংটার মাজার নামে পরিচিত। সুলেমান উলঙ্গ থাকতেন বলেই এই নামের প্রচলন হয়েছে। বাদশাহ শাহ সুলাইমান ল্যাংটা অনেক ভালো। আপনি আসেন কেন? ভালো লাগে, তারা আসে। ল্যাংটা বাবা ছাড়া আমার কি। পাগলা নাচে দুলছে আসর, আবার কোথাও চলছে জিকির মোনাজাত। কিছুক্ষণ পর পর মানুষের ভিড় ঠেলে বাদ্য বাজিয়ে বাহারি সাজ পোশাকে মেলায় প্রবেশ করছেন ভক্তরা। সেখানে ঘুরছেন নানা রঙের মানুষ, যারা পাগল নামে পরিচিত। আমার পীরের যে বাক্য, ওই বাক্য লইয়া আরো লাগে লাইচেস করে পাগলামি। 150 বছর পরে ল্যাংটা বাবার লইয়া ঈদ করছি, ভালো লাগে তাই আমি চলি। মেলার বিভিন্ন প্রান্তরে চলে গান আর যেমন খুশি তেমন নাচের আসর। নারী পুরুষ একসাথে নাচেন বাদ্যের তালে তালে। ল্যাংটা বাবার মাজারের মূল চত্বরে ভক্ত আশেকানরা ব্যস্ত নিজেদের শোপে দিতে। মোমবাতি আগরবাতি জ্বালিয়ে ল্যাংটার প্রতি ভক্তি প্রদর্শন চলছেই। আর বাবাকে খুশি রাখতে সেজদার পাশাপাশি বাক্স ভর্তি টাকা দিচ্ছেন ভক্তরা। এখানে আসলে আমল পাওয়া যায়, ভালো রাস্তার মধ্যে আসতাম, খারাপ রাস্তাতে বাঁচায় রাখতাম। ভণ্ডামি আর প্রতারণা ধরা পড়ার ভয়ে স্বেচ্ছাসেবীরা ভিডিও ধারণ করতে বাধা দেয় সব প্রান্তরে। কোন ভিডিও করতে বন্ধ করেছে, কোন মোবাইল ভিডিও করা বন্ধ। আর যার নির্দেশে তারা এত কঠোর দায়িত্ব পালন করছেন তিনি মাজারের খাদেম লাল মিয়া। আর লাল মিয়া ব্যস্ত ভক্তদের সেবা নিতে। নেশার আসর আর চাঁদাবাজিকে সমর্থন করছেন খোলামেলা ভাবেই। বাংলাদেশের এমন কোন গ্রাম আছে যে 50% ফুলান গাঁজা মদ খায় না? পুলিশরা গাঁজা খায় না? ডিসিএসপিরা সারা জুয়া খেলনা ক্লাবে খেলনা জুয়া না? তবে যেই ল্যাংটার কবর ঘিরে হয়েছে মাজার আর ভণ্ডামির বিরাট ক্ষেত্র, সেই কবরটি আসলে কার? লাল মিয়াদের বাড়িতে যে কবরটা আপনারা দেখে আসলেন, এই কবরটা ওনার না। ওনার সঠিক মাজার কোথায় তা একমাত্র উনিই জানেন বা আল্লাহ জানেন। আলী আহমেদ, 21 টেলিভিশন। লাল মিয়া একজন ভণ্ড।
দর্শক, এ বিষয়ে বিস্তারিত দেখবেন রাত 9:30 একুশের চোখ অনুষ্ঠানে। দেখার আমন্ত্রণ রইল। আবারও বিরতি, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও যা থাকবে। রেকর্ডের পর রেকর্ড গড়ে বাংলাদেশের জয়। একুশে সংবাদে আবারও আমন্ত্রণ। শুরুতেই বাণিজ্য সংবাদ। আগামী বাজেটে কর আদায় প্রক্রিয়া সহজ করার পাশাপাশি করজাল সম্প্রসারণ করা হবে বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান। চট্টগ্রামে ব্যবসায়ীদের সাথে মতবিনিময় সভায় রাজস্ব সংক্রান্ত আইনি জটিলতা নিরসনের কথাও বলেন এনবিআর চেয়ারম্যান। এছাড়া ভ্যাট ও সামগ্রিক কর ব্যবস্থাপনাও সহজ করার বিষয়েও চিন্তাভাবনা চলছে বলে জানান তিনি। এ সময় বাজেটে অন্তর্ভুক্তির জন্য আয়কর সংক্রান্ত 19টি, ভ্যাট বিষয়ে 40 এবং শুল্ক বিষয়ে 55টি প্রস্তাবনা তুলে ধরে চট্টগ্রাম চেম্বার। আর এরই সাথে শেষ করছি একুশে সংবাদ। তবে যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানাচ্ছি আরও একবার। হাসিনা পুতুলকে গ্রেপ্তারে পরোয়ানা, কাদের সহ 10 জনের বিরুদ্ধে রেড নোটিশ জারি করতে ইন্টারপোলকে চিঠি। বাংলাদেশকে বিনিয়োগের স্বর্গরাজ্য বানাতে চায় জাতীয় নাগরিক পার্টি, রাজনৈতিক স্থিতিশীলতায় গুরুত্ব। এবং গাজায় গণহত্যার প্রতিবাদে বিএনপির মিছিল, প্রতিবেশী দেশে মুসলমানদের উপর নির্যাতনের অভিযোগ। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2024 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21etv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ রাত 11টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।